স্বাগত নিউজ 24 সন্ধ্যা ৭টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। করোনা সংক্রমণ বাড়ছে। দেশের অন্তত ৩৬ জেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি এখন ভাবিয়ে তুলছে সব মহলকে। কোথাও কোথাও সংক্রমণ ৬৮% পৌঁছেছে। শয্যা খালি না থাকায় এরই মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি করতে বেগ পেতে হচ্ছে। রাজশাহী মেডিকেল আজও ১২ জনের মৃত্যুর খবর দিয়েছে। একদিনের ব্যবধানে ১০% সংক্রমণ বেড়েছে বাগেরহাটের মোংলায়। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা মেডিকেলের ডেডিকেটেড এই করোনা হাসপাতাল খুলনা সহ আশপাশের কয়েকটি জেলার বড় ভরসার জায়গা। তবে ধারণ ক্ষমতা না থাকায় বৃহস্পতিবার দুপুরে নতুন রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয় এখানে। এতে বিপাকে পড়েন রোগীর স্বজনরা। বাগেরহাটের মোংলায় শনাক্তের হার গেল দিনের তুলনায় ১০% বেড়ে এখন ৬৮%। জনসচেতনতার অভাবে সংক্রমণ হার আরও বাড়ার শঙ্কা স্বাস্থ্য সংশ্লিষ্টদের। পুরো জেলায় সবশেষ পিসিআর টেস্টে ১৫৫ জনের নমুনায় ৬১ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৯ জন রাজশাহীর এবং ৩ জন চাঁপাইনবাবগঞ্জের। হাসপাতালটিতে ২৯০ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী আছেন ১৪২ জন। ঈদের আগে পরে যে ট্রান্সফরমেশন হয়েছে, মানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নবাবগঞ্জ রাজশাহী এবং জনগণের মধ্যে যে অবাধ চলাচল ছিল, সে কারণে কিন্তু সংক্রমণটা হয়ে গেছে। সংক্রমণ হলে কি হচ্ছে, ১০ দিন ১২ দিন পরে রোগগুলো সিমটম হচ্ছে। কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় রেকর্ড ৭৩ জন শনাক্ত হন বৃহস্পতিবার। ২০৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৫%। ২৪ ঘন্টায় মৃত্যু হয় ২ জনের। সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে বেডের সংখ্যা। সংক্রমণ বিবেচনায় জেলার মিরপুর উপজেলার আজমপুর নামে একটি গ্রামের বাজারে ৭ দিনের লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। অভাবে চলাফেরা করছে, স্বাস্থ্যবিধি মানে নাই, তার এফেক্ট হিসাবে আমাদের হাসপাতালের উপরও লোড পড়েছে। সাতক্ষীরায় ২৪ ঘন্টায় শনাক্তের হার ৫৯%-এর উপরে। ৯৫ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায় ৪৮ জনের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এদিকে চলমান লকডাউনেও বিধিনিষেধ মানছে না মানুষ, যদিও স্বাস্থ্যবিধি ও লকডাউন বাস্তবায়নে নানাভাবে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ৭ দিনের লকডাউন শেষে নওগাঁয় ১৫টি বিশেষ বিধিনিষেধ আরোপ হলেও সেগুলো মানার ব্যাপারে উদাসীন সাধারণ মানুষ। বাধ্যতামূলক মাস্ক পরা ও জমায়েত নিষিদ্ধ করা হলেও তার বাস্তবায়ন খুব একটা নেই। গেল ২৪ ঘন্টায় ১৯২টি অ্যান্টিজেন টেস্টে ৪৪ জন এবং ১৫৮টি পিসিআর টেস্টে ৪৭ জন নতুন শনাক্ত হন। সংক্রমণের ঊর্ধ্বগতি থামছে না সীমান্তবর্তী যশোরেও। সবশেষ পিসিআর টেস্টে ৩৩২টি নমুনায় ১৪৮ জনের করোনা শনাক্ত হয়। গেল এক সপ্তাহে প্রতিদিন শনাক্তের হার ৪০%-এর উপর। এমন বাস্তবতায় যশোর ও নোয়াপাড়া পৌরসভায় চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ থাকলেও সাধারণ মানুষ তা মানছেন না। নাটোরে ২টি পৌরসভায় সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ৬২ জন নতুন করে শনাক্ত হন। শনাক্তের হার এখন ৩২%। একই দিনে ২ জন মারা যান হাসপাতালে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের সব আর চট্টগ্রাম বিভাগের ৩ জেলার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন পেছানো হয়েছে ঢাকা ১৪, কুমিল্লা ৫ আর সিলেট ৩ আসনের। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২১ জুনই ভোট হবে লক্ষ্মীপুর ২ আসনের। ইসি সচিব জানান, আইডিসিআর এর সুপারিশের কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় দফার তফসিলে চলতি মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা খুলনা, চট্টগ্রাম, রংপুর ও ঢাকা বিভাগের প্রথম দফার ৩৬৭ ইউনিয়ন পরিষদ আর ১১টি পৌরসভার ভোট গ্রহণ। কিন্তু গেল এক সপ্তাহে দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের হার বাড়তে থাকায় ভোট বন্ধ করতে সুপারিশ করে আইইডিসিআর ও খুলনার বিভাগীয় কমিশনার। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে সিসি নেতৃত্বে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। সিদ্ধান্ত হয় বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম আর কক্সবাজারের ইউনিয়ন পরিষদের ২১ জনের ভোট গ্রহণ স্থগিত থাকবে। তবে ভোট হবে চাঁদপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, বগুড়া, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের তফসিল ঘোষিত ইউনিয়ন পরিষদে। ইউনিয়নগুলোতে সেই পরিমাণে আক্রান্তের হার। ইসি সচিব জানান, সাংবিধানিক বাধ্যকতা থাকায় লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সিলেট ৩, ঢাকা ১৪ এবং কুমিল্লা ৫ শূন্য আসনের যে উপনির্বাচন, যেটি ১৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ভোট গ্রহণের তারিখটি ২৮ জুলাইতে হবে। যে আইইডিসিআর যেটি আমাদেরকে বলেছে, এখানে স্পেসিফিক বলে দিয়েছে কোন কোন জেলাগুলোতে উচ্চ হার
রয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে মাননীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা এখন আরো কঠিন। তফসিল ঘোষণা করা হয়নি, কিছুই হয়নি। সুতরাং দ্বিতীয় ধাপটি এই জন্য কমিশন মনে করছে যে এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নেবেন না। করোনা সংক্রমণের মধ্যে ভোট গ্রহণ হলে নির্বাচন এলাকায় যদি সংক্রমণ বেড়ে যায় তবে এর দায় কে নেবে সাংবাদিকরা জানতে চাইলে সচিব কোনো উত্তর দেননি। ধন্যবাদ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিভিন্ন দেশ আশ্বাস দিলেও জরুরিভাবে টিকা পেতে সরকারের দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। এমন বাস্তবতায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মুমিন বলেন, টিকার ঘাটতি পূরণে বিভিন্ন দেশকে অনুরোধ করা হয়েছে, সবাই দেবে বললেও আদতে হাতে আসছে না ভ্যাকসিন। ঘাটতি পড়া 15 থেকে 20 লাখ টিকা পেতে যখন এমন তোড়জোড়, বিশেষজ্ঞদের পাল্টা প্রশ্ন, বাকি সবাইকে টিকা দিতে 23 কোটি টিকা মিলবে কোথায়? বিস্তারিত লাকমিনা জেসমিন সোমার রিপোর্টে। দ্বিতীয় ডোজের ঘাটতি পড়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1.5 মিলিয়ন টিকা পেতে বিভিন্ন দেশকে অনুরোধ করছে বাংলাদেশ। এ নিয়ে সরকারের পক্ষ থেকে বারবার চূড়ান্ত পর্যায়ে আছে বলা হলেও এর দৃশ্যমান উন্নয়ন নেই। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে কিছু ওষুধ সরবরাহ করার সময় পররাষ্ট্রমন্ত্রীকে টিকা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। মন্ত্রী বলেন, সবাই টিকা দেবে, কিন্তু কখন দেবে সেটা পরিষ্কার করে বলছে না। কবে দিবেন এখনো বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেকা ব্যাংকে এবং অন্যান্য কভ্যাক্সের আন্ডারে দিবেন। তারা সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। চীন ও রাশিয়ার সাথে চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আবারও জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো যে ওই দেশ রাজি হবে আমাদের সাথে ব্যবসা করবে। হ্যাঁ, এইটা আমরা মোটামুটি ভাষা বলেন, চায়না বলেন, উই মেড ইট আপ। এদিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশে যে টিকা দিচ্ছে তাতে অগ্রাধিকারের তালিকায় আছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কোভিশিল্ড পাওয়া নিয়ে মাথা ব্যথা হলে চলবে না, বরং 23 কোটি ডোজ টিকা কোথা থেকে আসবে তাও চিন্তা করতে হবে সরকারকে। আমাদের লাগবে হচ্ছে 24 কোটি ডোজ, আর আপনারা আলাপ করতেছেন 1 লাখ, 5 লাখ, 10 লাখ ডোজ টিকা নিয়ে। এগুলো 3 থেকে 5 দিনের মধ্যে এই সমস্ত টিকা শেষ হয়ে যাবে দেওয়া শুরু করার। তো আমার কাছে বেসিক্যালি এই টিকাগুলো কি দেওয়া হলো আর কাকে দেওয়া হলো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আদতে বাংলাদেশ তার যে রোডম্যাপ অনুযায়ী 23 থেকে 24 কোটি ডোজ 12 মাসে জোগাড় করা দরকার, সেটা করার পথে তার অগ্রগতি কতটুকু। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক মহামারীতে মোট টিকার 99.7% এখন ধনী দেশগুলোর কাছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 40 জন। এ পর্যন্ত মারা গেছেন 12,989 জন। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,576 জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 8,20,395 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,061 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,69,630 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 13.25%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.39%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.59% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.58%। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 19,447টি। করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার প্রমাণ মেলায় রাজধানীর 4টি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব হাসপাতাল থেকে করোনার ভুয়া সনদ দেওয়া সহ দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ আসছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। চিঠিতে বলা হয়, বিল্ডিংয়ের বাইরে করোনার নমুনা সংগ্রহ এবং বাড়িতে গিয়ে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হবে। অভিযুক্ত 4টি ল্যাব হচ্ছে বিএসপিএফ হেলথ সেন্টার, স্টিমস হেলথ কেয়ার, আল জামি ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মিরপুর শাখা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এবং দেশের ভাবমূর্তি ভয়ঙ্কর রূপে ক্ষুণ্ণ করেছে। এছাড়াও করোনার
ঠেকাতে বিদেশগামীদের জন্য নতুন 8টি নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও খুন খারাপিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শান্তির ধর্ম ইসলামের। দেশে দেশে ইসলামের পবিত্রতা ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। নারী নির্যাতন, মাদক এবং সন্ত্রাসের মতো সামাজিক ব্যাধি দূর করতে পবিত্র ধর্ম ইসলাম সম্পর্কে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সারা দেশে 50টি মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশের সকল জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করবে সরকার, যার 50টির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর ইতিহাসে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অন্যতম বৃহৎ এ প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী। ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সমাজের কেউ যাতে অশান্তি তৈরি করতে না পারে সে বিষয়ে আলেম সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান। সারা বিশ্বব্যাপী আমরা দেখেছি ধর্মের নামে মানুষ খুন করা, জঙ্গিবাদ সৃষ্টি করা, এবং মানুষকে খুন করলেই নাকি বেহেশতে চলে যাবে। ঠিক আমার প্রশ্ন যে যারা এ পর্যন্ত খুন খারাপি করেছে তারা কে কে বেহেশতে যাচ্ছে, সেটা কি কেউ বলতে পারবে? সেটা বলতে পারবে না। কিন্তু সব থেকে সর্বনাশ করে গেছে পবিত্র ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম মানুষকে সব অধিকার দিয়ে গেছে। শেখ হাসিনা বলেন, শান্তির ধর্ম ইসলামকে সঠিক উপায়ে মানুষ যেন জানতে পারে তা নিশ্চিত করতেই সরকারের এই প্রকল্প। আমাদের এই মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধে আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। প্রধানমন্ত্রী আশা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র দেশে ধর্মীয় সংবেদনশীলতা বাড়াতে অবদান রাখবে। বিমানও ক্রয় করেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী বেসরকারি অর্থায়নে গৃহ নির্মাণ ও করোনা তহবিলে অনুদানের চেক তুলে দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সরকারের আহ্বানে মহতী এই উদ্যোগে এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সকলের জীবন মান উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। এ সময় শিল্প, শিক্ষা, নৌ পরিবহন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, FBCCI, ঢাকা ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই দুই তহবিলে চেক হস্তান্তর করে। দুস্থ দরিদ্র মানুষ যারা একেবারে দরিদ্র সীমার নিচে বসবাস করত, তাদেরকে একটা ঠিকানা দিয়ে দেওয়া, একটা ঘর দিয়ে দেওয়া মানে হচ্ছে তাদের জীবনটাকে একটা জায়গায় নিয়ে আসা যেখানে তারা আর ওই চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে না। তারাও একটা কাজ করার সুযোগ পাবে বা নিজের জীবন জীবিকাটা সুন্দর করতে পারবে বা তাদের পরিবার বা তাদের শিশুরা একটা সুন্দরভাবে পরিবেশে থাকতে পারবে। সেই মহৎ উদ্দেশ্য নিয়ে করা। সেখানে আপনারা যারা এই অনুদান দিতে এসেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 24 জুন থেকে এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী 3 বছরের জন্য SM শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন SM শফিউদ্দিন। শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপনির্বাচনের আসন মাত্র 3টি, কিন্তু ক্ষমতাসীন দলের প্রার্থী হতে চান প্রায় 100 জন। 3টি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেছেন 94 জন। তবে এত সংখ্যক প্রার্থী হওয়াকে দলের জন্য সুখকর নয় বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। এক আসনেই 30 অধিক প্রার্থী চান শূন্য ঘোষিত উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। দলীয় মনোনয়ন বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পুরো কার্যালয় এলাকায় পোস্টার ব্যানারে সয়লাভ। 4 জুন থেকে 3 আসনের উপনির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। 7 দিনে মোট 94 জন সংগ্রহ করেছেন এই মনোনয়ন ফর্ম, যার মধ্যে ঢাকা 14 আসনে 34 জন, কুমিল্লা 5 আসনে 35 জন এবং সিলেট 3 আসনের বিপরীতে 25 জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। 3টি আসনে এত সংখ্যক প্রার্থিতা দলের জন্য মঙ্গলজনক নয় বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যে কালচারটা যেটা চলছে, যে একাধিক মনোনয়ন প্রার্থী হয়, এটা আসলে দলের জন্য কখনো সুখকর নয়। এটা বন্ধ হওয়া উচিত। কয়েকটি উপনির্বাচনে একাধিক প্রার্থী মানে একেবারেই সংখ্যাটা খুবই দৃষ্টিকটু সংখ্যায় চলে আসার কারণে আমার মনে হয় যে এটা আমরা আলোচনা আমাদের এটা হয়তো এটা করার প্রয়োজন এবং এটা হয়তো আমরা আলোচনা করব। আগামী শনিবার গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে ওই বৈঠকে চূড়ান্ত হবে 3 উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে দলের যুব নেতৃত্বকেই রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর একমত পোষণ করে দলের তরুণ নেতারাও জানিয়েছেন জনগণকে সম্পৃক্ত করতে তারা মাঠের রাজনীতি চাঙা করতে জোর চেষ্টা চালাচ্ছেন। তহিদ শান্তের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের প্রতিষ্ঠাতার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে দলের তরুণদের আরো উদ্যমী হয়ে মাঠে নামার আহ্বান জানান। আমি একটা স্লোগান শুনি, দেশনেত্রীর মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, শুনিনি একটা। সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, আমরা পারিনি তাকে বের করে আনতে, কারণ আমাদের মধ্যে রাজনীতিটা দেখছি না, সেই আর্টসটা দেখছি না। রাজনৈতিক যে পরিবেশ দরকার ছিল সেই পরিবেশটাকে আমি চাই আপনাদের নেতারা সেই পরিবেশটা তৈরি করবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারাও জানান মাঠে সক্রিয় ভূমিকা রাখতে কাজ করছেন তারা। রাজপথেই ঢাকা মহানগর বিএনপি মোকাবেলা করবে আগামী দিনে। রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটাবো। জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহাখালীতে সম্প্রতি পুড়ে যাওয়া 7তলা বস্তির বাসিন্দাদের হাতে খাবার সামগ্রী তুলে দেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল। তিনিও জানান তার দলের নেত্রীর মুক্তি আর সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি হিসেবেই নগরীর সাধারণ মানুষের কাছে ছুটছেন তারা। বর্তমান রাজনৈতিক পরিবেশ আমরা বিশ্বাস করি পুরো জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে যে কখন বাংলাদেশ জাতীয়বাদী দল দায়িত্ব নেবেন এবং দেশটাকে এই ক্ষতিগ্রস্ত জায়গা থেকে আবার উত্তরণ করে একটা আলোকিত বাংলাদেশে পরিবর্তন করবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে আসা রোগীদের অন্যতম ভোগান্তির নাম দালাল চক্র। আর তাই দালালদের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়ে 24 জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, রোগী ভাগানোর কাজে যেসব প্রতিষ্ঠান দালাল ব্যবহার করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দেশের বিনোদন ও ক্রীড়াঙ্গনের 8 তারকা ও অল্প বয়সী নারীদের ব্যবহার করে নিষিদ্ধ অ্যাপ স্টিকারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান। তিনি জানান, সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে এই চক্রের 2 জনকে আটক করার কথা। সিআইডির এই কর্মকর্তা বলেন, চক্রটি এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে হুন্ডি করে পাচার করছিল। নাইম আজিকর প্রতিবেদন।
অ্যাপ ব্যবহারে অর্থ আয়, তবে এর জন্য অনলাইনে প্রয়োজন অনেক ফলোয়ার। তাই টাকার লোভ সামলাতে না পেরে অল্প বয়সী মেয়েরা আসক্ত হয়ে পড়ছেন লাইভ স্ট্রিমিং, বিভিন্ন অ্যাপসের উদ্ভট ও অশালীন অঙ্গভঙ্গি করে আকৃষ্ট করছেন মানুষদের। এমনই একটি অ্যাপ স্ট্রিমকার। দেশে নিষিদ্ধ হয় ভিপিএন ব্যবহার করে হোস্টিং এর মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল। ডলারের মাধ্যমে বিনস ও জেমস নামের দুটি ডিজিটাল মুদ্রা কিনে এই ব্যবসা চালিয়ে আসছিল তারা। আর এই অ্যাপে মানুষকে আকৃষ্ট করতে ক্রীড়া ও বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীদের ব্যবহার করে নিধুরাম দাস ও ফরিদুদ্দিন চক্র। হোস্ট গ্রুপে যারা থাকেন তাদের হোস্টিং করানো হয় এবং বিভিন্ন ধরনের সেলিব্রিটি এখানে যুক্ত থাকেন এবং তারকারা যুক্ত থাকেন। এখানে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, তাদেরকে একটি চাকরির কথা বলা হয়, 4 ঘন্টা চাকরি করলে 4 ঘন্টা লাইভ স্ট্রিমিং করলে একটি টাকা পাওয়া যাবে এরকম বলা হয় এবং তাদেরকে এইখানে 16,000 থেকে প্রায় লক্ষাধিক টাকার পর্যন্ত বেতন দেওয়া হয়। মূলত স্বর্ণের দোকানের আড়ালে অনলাইনে এই অবৈধ বাণিজ্য চালিয়ে আসছিল বলেও জানায় সিআইডি। নিধুর অ্যাকাউন্ট থেকে আমরা লেনদেনের তথ্য পাই প্রায় 10 কোটি টাকার উপরে এবং ফরিদুদ্দিনের কাছ থেকে আমরা লেনদেনের তথ্য পাই প্রায় 4 কোটি টাকার উপরে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা তাদের সংশ্লিষ্টতা অনলাইন গ্যাম্বলিংয়ের সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করছে। 19 মার্চ একই চক্রের আরো 4 জন সদস্যকে গ্রেফতার করে অ্যান্টি টেররিজম ইউনিট। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যার সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার এনু এবং রূপনের বিরুদ্ধে 37 কোটি 57 লাখ টাকা এবং 47 কোটি 36 লক্ষ টাকা অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্রে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশনার। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান দুদক সচিব। এদিকে 22টি অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক সরওয়ার হোসেন এবং সাবেক ব্যবস্থাপক মজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার এই দুইজনকে গ্রেফতারি দেখিয়ে আদালতে তোলে দুর্নীতি দমন কমিশন। বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকলে তারা ক্ষমতার অপব্যবহার ও উৎকোচের বিনিময়ে সংযোগ দেন। কর্ণফুলী গ্যাসের একটি চক্র অনেক অবৈধ সংযোগ দিচ্ছে এমন অভিযোগে তদন্তের সময় সরওয়ার এবং মজিবুর সহ 7 কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পায় দুদক। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। নাম বিকৃত করে উচ্চারণ করা কোনো ভদ্রলোকের কাজ নয়। তাকে ভদ্রলোক বলেই জানতাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে এই মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিনয় এবং মডেল শিল্পীরা। এ সময় সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয়শিল্পী তারিন সুইটি এবং চলচ্চিত্র শিল্পী ফোরামের সভাপতি মিশা সওদাগর, সেক্রেটারি জায়েদ খান, নায়িকা শিমলা সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সম্প্রতি তার সম্পর্কে করা বিএনপি মহাসচিবের মন্তব্যের নিন্দা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে বেশি কথা বলতে চাই না। ওনাকে অনেকে কিন্তু মিথ্যা ফখরুল বলেন, কারণ উনি প্রচন্ড মিথ্যা কথা বলেন, অবলীলায় সুন্দরভাবে মিথ্যা কথা বলেন, এই জন্য মিথ্যা ফখরুল বলেন। আমি এটা বলতে চাই না। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকের ব্যাপ্তি অনেক। বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিনে কমিউনিটি ক্লিনিক জাতির পিতার স্বপ্ন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাফল্য শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এমন কথা বলেন বক্তারা, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য খাতের গণ্যমান্য ব্যক্তি ছাড়াও সমাজের বিশিষ্ট জনেরা। কমিউনিটি ক্লিনিক নিয়ে যৌথভাবে এমন আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্যসেবা বিভাগ এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং কমিউনিটি বেসড হেলথ কেয়ার। আরও জানাচ্ছেন মাসুদা লাবনী।
কমিউনিটি ক্লিনিক নিয়ে আয়োজিত এমন অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন কমিউনিটি ক্লিনিকের স্বপ্নদ্রষ্টা জাতির পিতার পরিকল্পনা আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার পদক্ষেপে এই স্বাস্থ্য খাতের এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকের ব্যাপ্তি ও বিশালতা অনেক। সাফল্য এই একটি কথা, এটা একটি লাইন, কিন্তু খুব ছোট একটি মনে হয় যে কথা, এর ব্যাপ্তি, এর বিশালতা অনেক অনেক বেশি। এই একটি লাইনে কিন্তু আমরা পুরো বাংলাদেশকে দেখি, আমরা পুরো বঙ্গবন্ধুকে দেখি, আমরা শেখ হাসিনাকে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান বলেন, কমিউনিটির এমন সেবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়িত হবে। স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে যে ধারণাটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, যে সন্তানটি তিনি লালন পালন করলেন, যেটি এখন আমাদের দায়িত্ব হবে সেটি একটি পূর্ণ মাত্রায় দেওয়া এবং সেটিকে পরিপক্ক রূপে মানুষের কাছে পৌঁছানো, সেই দায়িত্বটি এখন আমাদের পালা। আর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, কমিউনিটি ক্লিনিক প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এই গ্রামের মানুষের সামান্য অসুখ, মাথা ব্যথা, ডায়রিয়া বা জ্বর, যেটি ওটা বড় অসুবিধায় থাকতো, এই 8, 9, 10 মাইল বা হেঁটে যায় বা যে কোনো উপজেলায় গিয়ে কষ্ট করে মানুষ কিন্তু চিকিৎসা নিত। এই কমিউনিটিতে হওয়াতে এই যে প্রান্তিক জনগোষ্ঠী ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে, এটা তো আমি মনে করি একটা যুগান্তকারী ঘটনা আসলে। আয়োজকরা জানান, নিম্নমতি মানুষ যেন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা পায় সেদিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কমিউনিটি ক্লিনিক। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টা সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের সুপারমার্কেট চেইন শপ স্বপ্ন এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্টস অফ এগ্রিকালচারাল USDA এর যৌথ উদ্যোগে আমেরিকার 100-র বেশি পণ্য নিয়ে মাসব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে স্বপ্নের 10টি আউটলেটে। আয়োজনের নাম দেওয়া হয়েছে টেস্ট অফ আমেরিকা। বৃহস্পতিবার রাজধানী গুলশান 1-এর স্বপ্নের আউটলেটে এর আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, এসআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ দোলা এবং স্বপ্ন নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। 10 জুন থেকে শুরু হওয়া এই প্রদর্শনী গুলশান, বনানী, ধানমন্ডি সহ স্বপ্নের 10টি আউটলেটে চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমার নেত্রী অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ তুলেছে জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়, সুচি অবৈধভাবে $6 লাখ ও 11 কেজি স্বর্ণ আত্মসাৎ করেছে। মিয়ানমার সরকারি পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে, সুচি তার ক্ষমতার অপব্যবহার করে এই দুর্নীতি করে। তিনি ইয়াঙ্গুনের সাবেক আঞ্চলিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে $6 লাখ ও 11 কেজি স্বর্ণ ঘুষ হিসেবে নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলেও ওই পত্রিকার খবরে জানানো হয়েছে। এসব কারণে দুর্নীতি দমন আইনের 55 ধারায় সুচির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সময় হলো আরো একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টা সংবাদ। জানাবো খেলার খবর। সালাউদ্দিন শাকিলের আগুন ঝরানো বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে জয়ের ধারায় ফিরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে পার্টেক্সকে 6 উইকেটে হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। টস হেরে ব্যাটিংয়ে নামা পার্টেক্সের কেউই এদিন 20 রানের গণ্ডিও পার করতে পারেনি। ফলাফল 3 বল আগেই পার্টেক্স অল আউট হয় 104 রানে। 3 ওভার 3 বলে 16 রানের বিনিময়ে 5 উইকেট নিয়ে আসর সেরা বোলিং উপহার দেন সালাউদ্দিন শাকিল। লক্ষ্য তাড়া করতে নেমে সোহান, সানি আর নাসিরের সম্মিলিত পারফরমেন্সে 16 বল হাতে রেখেই জল তুলে নেয় শেখ জামাল। এদিকে কামরুল ইসলাম রাব্বির শেষ ওভারে ঝড়ো ব্যাটিংয়ের পরেও প্রাইম ব্যাংকের কাছে হেরেছে প্রাইম দোলেশ্বর। তাছাড়াও অন্য ম্যাচে জয় পেয়েছে আবাহনী, গাজী গ্রুপ ও লেজেন্ডস অফ রূপগঞ্জ। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।